প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা টপিক হচ্ছে এপিথেলিয়াল টিস্যু অর এপিথেলিয়াম। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা আমাদের বডি কিভাবে অর্গানাইজড সেটা একটু দেখে নিচ্ছি। মনে করি আমাদের একটা বডি, সেই বডিটা তৈরি হচ্ছে অনেকগুলো সিস্টেম দিয়ে, এবং এই সিস্টেমগুলো তৈরি হয় কতগুলো অর্গান দিয়ে। আবার প্রত্যেকটা অর্গান তৈরি হয় টিস্যু দিয়ে, আর টিস্যু তৈরি হয় সেল দিয়ে। এই জন্য আমরা বলে থাকি সেলস আর দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। সুতরাং আমরা যদি উল্টা দিক থেকে যাই, যে সেল হচ্ছে আমাদের বডি স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট, কতগুলো সেল মিলে তৈরি করবে টিস্যু, কতগুলো টিস্যু মিলে তৈরি করবে অর্গান, আবার কিছু অর্গান দিয়ে তৈরি হয় সিস্টেম, আর আমাদের বডি হচ্ছে কতগুলো সিস্টেমের সমষ্টি। তাহলে আমরা বুঝলাম টিস্যু হচ্ছে এ কালেকশন অফ সেল হ্যাভিং সিমিলার স্ট্রাকচার এন্ড অরিজিন পারফর্মিং সিমিলার ফাংশন। তাহলে কতগুলো সেল একত্রিত হলেই টিস্যু হবে না। টিস্যু হতে গেলে সেই সেলগুলো অবশ্যই সিমিলার স্ট্রাকচার থাকতে হবে এবং একই জায়গা থেকে অরিজিন মানে উৎপত্তি হতে হবে, একই রকম জার্ম লেয়ার থেকে আসতে হবে। এবং এই কালেকশন অফ সেলের সবাই মিলে একটা স্পেসিফিক পার্টিকুলার কাজ করবে, তখনই সেই সেলের কালেকশনকে টিস্যু বলবো আমরা। এখন একটা টিস্যুতে কি কি আছে যদি আমরা দেখি বেসিক স্ট্রাকচার অফ দি টিস্যুস, তখন দেখব টিস্যুতে আছে সেল, কারণ টিস্যু মানে হচ্ছে সেলের সমষ্টি। তাই বলে শুধু সেল দিয়ে কিন্তু টিস্যু হবে না। আমরা যদি একটা বিল্ডিং এর দিকে তাকাই, তাহলে আমরা দেখব একটা বিল্ডিং তৈরি হয় ইট দিয়ে, ব্রিক দিয়ে। ইট হচ্ছে একটা বিল্ডিং এর স্ট্রাকচারাল ইউনিট, কিন্তু তাই বলে শুধু ইট দিয়ে কি বিল্ডিং হবে? ইটগুলো কি একটা আরেকটার সাথে আটকে থাকবে? তা কিন্তু নয়। মাঝখানে আমাদেরকে সিমেন্ট দিতে হবে, সিমেন্ট দিয়ে সেই ইটগুলোকে আটকে দিতে হবে। সুতরাং টিস্যুর ক্ষেত্রে একই ঘটনাই ঘটবে। শুধু সেল দিয়ে কখনো টিস্যু হয় না। সেলগুলোকে বাইন্ড করে রাখার জন্য দরকার পড়বে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স, সংক্ষেপে যাকে ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। ইন্টারসেলুলার ম্যাট্রিক্সকে আমরা ইন্টারসেলুলার সাবস্টেন্স অর এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সও বলতে পারি। তাহলে সেল এবং ম্যাট্রিক্স মিলেই টিস্যু তৈরি হয়। এখন আমরা একটা শব্দ পাই হিস্টোলজি। হিস্টোলজি মানে কি? হিস্টোলজি শব্দে দুটো পার্ট আছে, একটা হচ্ছে হিস্টো এবং লজি। হিস্টো মানে হচ্ছে টিস্যু, আর লজি মানে হচ্ছে স্টাডি। তার মানে হিস্টোলজি বলতে বোঝায় স্টাডি অফ টিস্যু। সো স্টাডি অফ টিস্যুস ইজ কল্ড হিস্টোলজি। এখন আমরা যদি দেখি বেসিক টিস্যু কি কি আছে, অ্যাকচুয়ালি আমাদের বডিতে 4 ধরনের বেসিক টিস্যু আছে। তার প্রথমটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, দেন কানেকটিভ টিস্যু, দেন মাসকুলার টিস্যু, দেন নার্ভাস টিস্যু। সুতরাং 4 ধরনের বেসিক টিস্যু আছে আমাদের বডিতে। এই টিস্যুগুলোকে এই সিকোয়েন্স মেনটেন করেই বলতে হয়। কখনো যদি কেউ জিজ্ঞেস করে আমাদের বডিতে কি কি বেসিক টিস্যু আছে, এবং কেউ যদি বলে এপিথেলিয়াল টিস্যু, দেন নার্ভাস টিস্যু, দেন মাসকুলার, দেন কানেকটিভ, দ্যাট মিন্স এই সিকোয়েন্সটা যদি ব্রেক করে ফেলে তাহলে কিন্তু ভালো শোনাবে না। অবশ্যই আমাদেরকে এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। প্রথমে এপিথেলিয়াল টিস্যু, দেন কানেকটিভ টিস্যু, দেন মাসকুলার টিস্যু, দেন নার্ভাস টিস্যু বলতে হবে। প্রথমে চলে আসলাম এপিথেলিয়াল টিস্যুতে, যার আরেক নাম এপিথেলিয়াম। প্রথমে আমরা জানবো এই এপিথেলিয়াম শব্দের ইটাইমোলজি কি, তার মানে এই শব্দের উৎপত্তি কি। আমরা দেখব এপিথেলিয়াম শব্দটা দুটো শব্দ থেকে আসছে, একটা হচ্ছে ইপি আর একটা হচ্ছে থেলিয়াম। ইপি মানে হচ্ছে অ্যাবাব, আর থেলিয়াম শব্দটা আসছে থেলোস থেকে। থেলোস মানে হচ্ছে নিপল।
তার মানে প্রথম যখন ইপিথেলিয়াম আবিষ্কার হয়েছিল তখন নিপল থেকে স্কিন নিয়ে সেখান থেকে আবিষ্কার করা হয়েছিল। আল্লাহ মালুম এই পৃথিবীতে কি আর কোনো জায়গার স্কিন ছিল না যেখান থেকে আমরা ইপিথেলিয়াম আবিষ্কার করতে পারতাম? কেন সেই নিপল থেকে স্কিন নিতে হলো? অনলি গড নোজ। সো ইপিথেলিয়াম হচ্ছে ইট ইজ এ কাইন্ড অফ অ্যাভাস্কুলার টিস্যু। অ্যাভাস্কুলার টিস্যু মানে যে টিস্যুর কোনো সরাসরি ব্লাড সাপ্লাই থাকে না, তাকেই বলে অ্যাভাস্কুলার টিস্যু। সো epithelium is an avascular tissue composed mainly of cell and little intercellular matrix. একটু আগে আমি বলেছিলাম যে টিস্যুতে দুটো উপাদান থাকে, সেল এবং ম্যাট্রিক্স। এখন এপিথেলিয়াল টিস্যুতে সেলের পরিমাণ থাকে ম্যাক্সিমাম, অনেক সেল থাকে, আর ম্যাট্রিক্সের পরিমাণ থাকে মিনিমাম, খুবই অল্প পরিমাণে ম্যাট্রিক্স থাকে। এই জন্যই বলা হচ্ছে epithelium is composed mainly of cell। এখানে মেইনলি হচ্ছে সেল বেশি থাকে এবং লিটল ইন্টারসেলুলার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স খুবই কম থাকে। এখন আমরা জানলাম যে এপিথেলিয়াল টিস্যু হচ্ছে একটা অ্যাভাস্কুলার টাইপ অফ টিস্যু, তার মানে তার কোনো ডাইরেক্ট ব্লাড সাপ্লাই নাই। কিন্তু আমরা তো জানি এপিথেলিয়াল টিস্যুতে কিন্তু অনেক অনেক সেল থাকে, তো সেই সেলগুলোর কি কোনো নিউট্রিশন দরকার নাই, কোনো অক্সিজেনের দরকার নাই? অবশ্যই আছে। নিউট্রিশন এবং অক্সিজেন ছাড়া কোনো সেল বাঁচতে পারে না। তাহলে যেহেতু এপিথেলিয়াল টিস্যু একটা অ্যাভাস্কুলার টিস্যু, সে কিভাবে তার নিউট্রিশন এবং এরকম অক্সিজেন সাপ্লাই পায়, এটা অবশ্যই আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই ছবিটা একটু যদি খেয়াল করি, এখানে আমরা অনেকগুলো এপিথেলিয়াল সেল দেখতে পাচ্ছি, তার নিচে একটা বেসমেন্ট মেমব্রেন আছে, তার নিচে আমরা একটা কানেকটিভ টিস্যু লেয়ার দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি ইট ইজ এ লুজ কানেকটিভ টিস্যু লেয়ার, আর সেই লুজ কানেকটিভ টিস্যু লেয়ারের মাঝে একটা ব্লাড ভেসেল দেখা যাচ্ছে। সুতরাং এপিথেলিয়াল টিস্যুর সোর্স অফ নিউট্রিশন কিন্তু পেয়ে গেলাম। যদিও এপিথেলিয়াল টিস্যুর সরাসরি কোনো ব্লাড সাপ্লাই নাই, তারপরেও তার নিচে যে লুজ কানেকটিভ টিস্যু থাকে সেখানে ব্লাড ভেসেল থাকে। সেই ব্লাড ভেসেল থেকে লিকুইড পার্ট, যে লিকুইড পার্টের মাঝে অক্সিজেন এবং নিউট্রিশন ডিজলভ ফর্মে থাকে, সেই লিকুইড পার্টটা আলটিমেটলি টিস্যুটা লুজ হওয়ার কারণে সে ইজিলি মাইগ্রেট করে বেসমেন্ট মেমব্রেনের কাছে চলে আসে, আর বেসমেন্ট মেমব্রেনকে ডিফিউজ করে আলটিমেটলি সেলগুলোর কাছে চলে যায়। সেল তার প্রয়োজন মতো এগুলো ইনটেক করে নেয়। তার মানে এপিথেলিয়াল টিস্যু তার নিউট্রিশন এবং নেসেসারি থিং এগুলো রিসিভ করে ফ্রম ব্লাড ভেসেলস প্রেজেন্ট ইন দ্য আন্ডারলাইং লুজ কানেকটিভ টিস্যু। কি মেকানিজমে? থ্রু দ্য ডিফিউশন। এখানে এটা হচ্ছে সেই ব্লাড ভেসেল। এই তথ্য থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে এপিথেলিয়ামের সার্ভাইভালের জন্য অবশ্যই একটা আন্ডারলাইং লুজ কানেকটিভ টিস্যু থাকতে হবে, কারণ সেই লুজ কানেকটিভ টিস্যুতেই থাকে ব্লাড ভেসেল, যে ব্লাড ভেসেল থেকে নিউট্রিশনটা এপিথেলিয়াম ইনডাইরেক্টলি পেয়ে থাকে। সো হোয়ার দেয়ার ইজ এন এপিথেলিয়াম দেয়ার মাস্ট বি আন্ডারলাইং লুজ কানেকটিভ টিস্যু। লুজ কানেকটিভ টিস্যু ছাড়া কোন এপিথেলিয়াম বাঁচতে পারবে না, সে জ্ঞান হারাবে, মরে যাবে, বাঁচাতে পারবে না কেউ। এখন আমরা দেখবো এপিথেলিয়াল টিস্যুর কাজ কি। ব্রড সেন্সে এপিথেলিয়াল টিস্যুর চারটা কাজ। এক নাম্বার হচ্ছে এপিথেলিয়াল টিস্যু কভার সামথিং। কভার মানে কোন সলিড স্ট্রাকচার তার বাইরে যদি একটা আবরণ তৈরি করে তখন তাকে বলে কভারিং। সো এপিথেলিয়াল টিস্যু কভারস সাম সলিড অর্গান, অথবা এপিথেলিয়াল টিস্যু ক্যান লাইন এনি হলো স্ট্রাকচার। যেমন মনে করি এটা একটা হলো স্ট্রাকচার, তার ভিতরে সে কাভারিং তৈরি করে, ভিতর দিকে কাভারিং তৈরি হলে তাকে বলে লাইনিং। সো বাইরের দিকে কাভার, যেমন আমরা কোনো বিল্ডিং এর বাইরে রং করি সেটাকে বলবো কাভার করে দিলাম, আবার বিল্ডিং এর ওয়ালের ভিতর দিকে যে রং করি সেটাকে বলবো লাইন করে দিলাম। সো একটা হচ্ছে কাভারিং, একটা হচ্ছে লাইনিং। তাছাড়া এপিথেলিয়াম ফর্মস দা প্যারেনকাইমা অফ দি গ্ল্যান্ড। একটা গ্ল্যান্ডের দুটো পার্ট আছে, প্যারেনকাইমা এবং স্ট্রোমা। প্যারেনকাইমা হচ্ছে epithelial part of the gland and this part actually perform the main function of the gland. একটা গ্ল্যান্ডের ফাংশন হচ্ছে সিক্রেশন, তাহলে গ্ল্যান্ডের যে পার্ট এই সিক্রেশনের কাজ করে সেই পার্টটা অ্যাকচুয়ালি epithelial part and that is called parenchyma, and this parenchyma is formed by the glandular epithelium. So epithelium forms parenchyma of the gland. গ্ল্যান্ডের আরেকটা পার্ট হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমা is actually supporting structure of the gland and it is connective tissue element of the gland. So একটা গ্ল্যান্ডের দুটো পার্ট, প্যারেনকাইমা এবং স্ট্রোমা।
epithelium forms the parenchyma of the gland. Then epithelium forms the receptors, that is sensory receptors, যেমন taste bud. Taste bud হচ্ছে একটা sensory receptor, it is formed by the epithelial cells. এখন আমরা জানবো এপিথেলিয়ামের ইন্টারমিডিয়েট ফিলামেন্টের নাম কি। আমরা সেলের মাঝে একটা কম্পোনেন্টের নাম জানি যাকে বলে মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট তিন রকমের, একটা হচ্ছে থিন মাইক্রোফিলামেন্ট, একটা হচ্ছে থিক মাইক্রোফিলামেন্ট, আর একটা হচ্ছে দুটোর মাঝামাঝি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এক একটা টিস্যুতে এক এক রকমের থাকে, যেমন এপিথেলিয়াল টিস্যুর ইন্টারমিডিয়েট ফিলামেন্টের নাম সাইটোকেরাটিন। কানেকটিভ টিস্যুর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে ভাইমেন্টিন, মাসলের মাঝে থাকে ডেসমিন। আর নার্ভাস টিস্যুতে দুই ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থাকে, ফর দা নিউরন এটা হচ্ছে নিউরোফিলামেন্ট, আর ফর দা নিউরোগ্লিয়া এটাকে বলে গ্লিয়াল ফিব্রিলারি অ্যাসিডিক প্রোটিন। সুতরাং আমরা বুঝলাম এপিথেলিয়ামের ইন্টারমিডিয়েট ফিলামেন্টের নাম হচ্ছে সাইটোকেরাটিন। এই তথ্যটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেক সময় এপিথেলিয়াল সেল থেকে ক্যান্সার হয়, কার্সিনোমা হয়, সেই কার্সিনোমার অ্যাকচুয়াল অরিজিন বা রুট আমরা বুঝতে পারি না। রুটটা বোঝা দরকার কি, কারণ হচ্ছে এক এক ধরনের কার্সিনোমা আর এক এক ধরনের ম্যালিগনেন্সি এক এক ধরনের ট্রিটমেন্টে রেসপন্স করে। কোনো ক্যান্সার ট্রিটমেন্ট করতে গেলে আমাদেরকে কেমোথেরাপি দিতে হয়, কোনো ক্যান্সারের জন্য রেডিওথেরাপি লাগে, আবার কোনো ক্যান্সারের জন্য সার্জারি লাগে। সুতরাং কোন ক্যান্সারের জন্য কোনটা লাগবে, কোনটা কাজ করবে, এর জন্য আমাকে তার টিস্যু অফ অরিজিনটা জানতে হয়, আর সেটা জানার জন্য অবশ্যই আমাদেরকে হেল্প করবে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সো এপিথেলিয়ামের ইন্টারমিডিয়েট ফিলামেন্টের নাম হচ্ছে সাইটোকেরাটিন, যেটা জেনে আমরা ম্যালিগন্যান্ট টিউমারকে ক্লাসিফাই করতে পারবো। এখন আমরা এপিথেলিয়ামের বেসিক ফাংশনটা জানতে চাই। একটু আগে আমি এপিথেলিয়ামের চারটা ফাংশন বলেছিলাম, কিন্তু এখন আমি একটু ইলাবোরেট ফর্মে বলবো। এগুলো মনে রাখার জন্য আমরা একটা নিউমোনিক ইউজ করতে পারি যাকে বলে পেট সেল। পেট সেলের পি, পি মিন্স প্রোটেকশন। সো এপিথেলিয়াল টিস্যু প্রোটেক্টস বডি ফ্রম অ্যাব্রেশন এন্ড ইনজুরি। Then A means absorption. So epithelial tissue absorb material from a lumen. Then T means transportation. So epithelial tissue transport material along a surface. যেমন আমরা রেসপিরেটরি ট্র্যাক্টে সিলিয়া পাই, এই সিলিয়াগুলো এপিথেলিয়াল সেল থেকে উৎপন্ন হয় এবং এই সিলিয়াগুলো ডাস্ট ম্যাটেরিয়ালকে বের করে দিতে হেল্প করে। এগেইন ফেলোপিয়ান টিউবের লাইনিং এপিথেলিয়ামে আমরা সিলিয়া পাই, যে সিলিয়াগুলো ওভাম এবং জাইগোটকে ট্রান্সফার করতে হেল্প করে। সো দ্যাট ইজ দ্য ট্রান্সপোর্টেশন ফাংশন অফ দ্য এপিথেলিয়াম। দেন S means secretion. Epithelial tissue can secrete mucus, hormone, protein, enzyme, etc. Then E means exchange function. Epithelial tissue can exchange gaseous or dissolved substances. And finally L মানে হচ্ছে lubrication. Epithelial tissue may help in lubrication between two surfaces. So these are the basic functions of the epithelium. আমাদের নিউমোনিক হচ্ছে পেট সেল। P means protection, absorption, transportation, secretion, exchange and lubrication. Now আমরা জানতে চাই epithelial tissue properties or characteristics গুলো কি। এটা আমাদের খুবই মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ইভেন কখনো কখনো পরীক্ষায় আসে এপিথেলিয়াল টিস্যু এবং কানেকটিভ টিস্যুর ডিফারেন্স। সেক্ষেত্রে আমরা দুটোরই ক্যারেক্টারিস্টিক্স গুলো জানবো এবং পাশাপাশি সাজিয়ে দিব, তখনই ডিফারেন্স তৈরি হয়ে যাবে। সো এপিথেলিয়ামের ক্যারেক্টারিস্টিক্স আমরা জানতে চাই। নাম্বার 1, শুরুতে আমি বলেছিলাম ইট ইজ কম্পোজড মেইনলি অফ সেল এন্ড লিটল ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। সেই কথাটা এখানে বলা হচ্ছে। সেলুলার এলিমেন্ট ইজ ম্যাক্সিমাম, ইন্টারসেলুলার ম্যাট্রিক্স ইজ মিনিমাম। 2 নাম্বার, সাপোর্টেড বেসালি বাই এ বেসমেন্ট মেমব্রেন। এই যে আমরা এখানে বেসাল অ্যাসপেক্ট একটা মেমব্রেন দেখতে পাচ্ছি, তার নামই হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। সো এপিথেলিয়াল টিস্যু পজেস এ বেসমেন্ট মেমব্রেন। Then epithelial tissue has no direct blood supply. এটা একটু আগে আমরা বলে আসছি, এপিথেলিয়াল টিস্যুতে ডিরেক্ট ব্লাড সাপ্লাই থাকে না। যেখানে ব্লাড সাপ্লাই থাকে না সেখানে কোনো লিম্ফ্যাটিক ড্রেনেজও পাওয়া যাবে না। সুতরাং এপিথেলিয়াল টিস্যুতে কোনো লিম্ফ্যাটিক ড্রেনেজ পাওয়া যাবে না। তারপরে আমরা দেখব এপিথেলিয়াল টিস্যু নার্ভ সাপ্লাই আছে, it has nerve supply. Then epithelial tissue develops from all 3 germ layer. এটা একটা রিমার্কেবল ঘটনা।
কারণ আমাদের বডিতে নার্ভাস টিস্যু সে ডেভেলপ করে এক্টোডার্ম থেকে, মাস্কুলার এবং কানেকটিভ টিস্যু ডেভেলপ করে মেসোডার্ম এবং এক্টোডার্ম থেকে, কিন্তু একমাত্র এপিথেলিয়াল টিস্যুই অল থ্রি জার্ম লেয়ার থেকে ডেভেলপ করে। কোন কোন এপিথেলিয়াম ডেভেলপ করে এক্টোডার্ম থেকে, যেমন এপিডার্মিস অফ দি স্কিন। কোন এপিথেলিয়াম ডেভেলপ করে মেসোডার্ম থেকে, যেমন লাইনিং এপিথেলিয়াম অফ দি ইউরেটার। আবার কোন কোন এপিথেলিয়াম ডেভেলপ করবে এন্ডোডার্ম থেকে, যেমন লাইনিং অফ দি রেসপিরেটরি ট্রাক্ট or lining of the alimentary tract, they develop from the endoderm. So আমরা বলছি epithelial tissue develop from all three germ layers, and then epithelial tissue shows polarity. Polarity মানে কি? আমরা যদি একটা ব্যাটারি দেখি, ব্যাটারির একটা প্রান্তে পজিটিভ পোল থাকে আর একটা প্রান্তে নেগেটিভ পোল থাকে, তার মানে ব্যাটারিটা হচ্ছে পোলারাইজড। তার দুই প্রান্তে দুই রকম বৈশিষ্ট্য আছে, একদিকে পজিটিভ বৈশিষ্ট্য আর একদিকের বৈশিষ্ট্য হচ্ছে নেগেটিভ। সুতরাং আমরা এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে যে সেলগুলো পাই সেই সেলের মাঝেও পোলারিটি দেখি। তার এপিক্যাল যে ডোমেইন বা এপিক্যাল রিজিয়ন, সেখানে এক ধরনের প্রোটিন থাকে, তার ফিচার এক ধরনের, বেজাল অ্যাসপেক্টের ফিচার আরেক ধরনের, তার ল্যাটারাল অ্যাসপেক্টের ফিচার আরেক রকমের। এই জন্য বলা হচ্ছে যে এপিথেলিয়াল টিস্যু বা এপিথেলিয়াল সেলের মাঝে পোলারিটি দেখা যায়। নাও আমরা দেখব ক্লাসিফিকেশন অফ দি এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যুকে আমরা দুই ভাবে ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন আর একটা হবে ডেভেলপমেন্টাল ক্লাসিফিকেশন। প্রথমে দেখব অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন। আমরা প্রথমে দুটো হেডলাইনে ভাগ করব, একটা হচ্ছে সারফেস অর কভারিং অর লাইনিং এপিথেলিয়াম আর একটা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। সো বেসিক হেডলাইনে দুটো হবে, একটা হচ্ছে সারফেস কভারিং অর লাইনিং এপিথেলিয়াম আর একটা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। সারফেস এপিথেলিয়ামকে আমি দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে ইউনিলেয়ার্ড এপিথেলিয়াম। এখানে আমরা সেলগুলোকে সিঙ্গেল লেয়ারে থাকতে দেখি, যেমন এখানে আমরা দেখি একটা বেসমেন্ট মেমব্রেনের উপরে এক লেয়ারে সেলগুলো বসে আছে, আবার এখানেও দেখি এক লেয়ারে সেল বসে আছে, এখানেও সিঙ্গেল লেয়ারে সেল বসে আছে, এখানেও সিঙ্গেল লেয়ারে সেল বসে আছে। তার মানে এই সবগুলো এপিথেলিয়ামের ক্ষেত্রে আমরা দেখি সেলগুলো সিঙ্গেল লেয়ারে সাজানো, এই জন্য এদেরকে বলে ইউনিলেয়ার্ড এপিথেলিয়াম। আর আরেকটা হচ্ছে মাল্টি লেয়ার্ড এপিথেলিয়াম। এই ছবিটা যদি দেখি, বেসমেন্ট মেমব্রেনের উপরে সেলগুলো মাল্টিপল লেয়ারে সাজানো, এই জন্য এটাকে বলে মাল্টি লেয়ার্ড এপিথেলিয়াম। এখানে যেমন মাল্টিপল লেয়ার, এখানে আমরা দুই লেয়ার দেখছি, এখানেও দুই লেয়ার, এখানেও আমরা 4-5 লেয়ার দেখতে পাচ্ছি। সো যেখানে এক লেয়ারের বেশি লেয়ার থাকবে সেটাই হবে মাল্টি লেয়ার্ড এপিথেলিয়াম। সো একটা হচ্ছে ইউনিলেয়ার্ড এপিথেলিয়াম আর একটা মাল্টি লেয়ার্ড এপিথেলিয়াম। ইউনিলেয়ার্ড এপিথেলিয়ামকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে সিম্পল এপিথেলিয়াম আর একটা সিউডো স্ট্রেটিফাইড এপিথেলিয়াম। তাহলে দুটো ভাগ, সিম্পল এবং সিউডো স্ট্রেটিফাইড। সিম্পল হচ্ছে এই প্রথম তিনটা, এগুলোকে বলে সিম্পল এপিথেলিয়াম, আর একদম লাস্টেরটা হচ্ছে সিউডো স্ট্রেটিফাইড এপিথেলিয়াম। কেন এগুলোকে সিউডো স্ট্রেটিফাইড বলে একটু পরে জানবো আমরা। সিম্পলের মাঝে আবার তিনটা টাইপ আছে। প্রথমটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, তারপর একটা সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, তারপর একটা সিম্পল কলামনার এপিথেলিয়াম, আর এটা হচ্ছে সিউডো স্ট্রেটিফাইড, সেটা আলাদা। আবার মাল্টি লেয়ার্ড এপিথেলিয়ামকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে স্ট্রেটিফাইড এপিথেলিয়াম। এই প্রথম তিন ছবি হচ্ছে স্ট্রেটিফাইড এপিথেলিয়াম, আর একদম লাস্টেরটা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। সো দুই ভাগে ভাগ করছি, স্ট্রেটিফাইড এপিথেলিয়াম এন্ড ট্রানজিশনাল এপিথেলিয়াম। স্ট্রেটিফাইড এর মাঝে আবার তিনটা ভাগ আছে, একটা হচ্ছে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, দেন স্ট্রেটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম, দেন স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম। আবার স্ট্রেটিফাইড স্কোয়ামাসকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কেরাটিনাইজড আর একটা নন কেরাটিনাইজড। সো দ্যাট ইজ দ্য অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন অফ দি এপিথেলিয়াল টিস্যু। এবার আমরা দেখব ডেভেলপমেন্টাল ক্লাসিফিকেশন। ডেভেলপমেন্টাল এপিথেলিয়াল টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 হচ্ছে এক্টোডার্মাল এপিথেলিয়াম, তার মানে যে এপিথেলিয়াম ডেভেলপ করবে এক্টোডার্ম থেকে তার নামই এক্টোডার্মাল এপিথেলিয়াম। এক্সাম্পল হচ্ছে epidermis of the skin, lining of oral cavity, lining of the anal canal below pectinate line. They develop from the ectoderm, that's why they are the example of the ectodermal epithelium. Then mesodermal epithelium. Mesodermal epithelium develops from the mesoderm. যেমন lining of the ureter, lining of various parts of the uriniferous tubule, lining of uterus, fallopian tube, upper part of the vagina, then vas deferens, ductus epididymis.
Then endodermal epithelium. This epithelium develops from the endoderm. Example কি, যেমন covering epithelium of the tongue, তার মানে টাঙের বাইরে যে covering epithelium that develops from the endoderm. Then lining of most of the alimentary tract, then respiratory tract, then urinary bladder, urethra, gallbladder, lower part of the vagina, এই জায়গার epithelium develop করে endoderm থেকে. That's why they are the example of the endodermal epithelium. প্রথমে আমরা চলে আসলাম সারফেস কভারিং or lining epithelium এর মাঝে. They are called surface epithelium because they are present over the surface either externally or internally. If they are present externally, then they are called covering epithelium, or if they are present internally, then they are called lining epithelium. So they can cover all body surfaces or line cavities and tubes. That's why they are called surface epithelium. সারফেস এপিথেলিয়ামকে আমরা আগেই বলেছি দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইউনিলেয়ার্ড আর মাল্টিলেয়ার্ড এপিথেলিয়াম। এই ছবিটা যদি দেখি, সেলগুলো একটা বেসমেন্ট মেমব্রেনের উপরে বসে আছে এবং এরা সিঙ্গেল লেয়ারে আছে। এখানেও সিঙ্গেল লেয়ারে সেলগুলো আছে, এখানেও আমরা দেখছি সিঙ্গেল লেয়ারে সেল বসে আছে, এইখানেও আমরা দেখি বেসমেন্ট মেমব্রেনের উপরে সেলগুলো সিঙ্গেল লেয়ারে বসে আছে। সো when all the cell touch the basement membrane, then that type of epithelium is called unilayered epithelium. এই এপিথেলিয়ামের সবগুলো সেল বেসমেন্ট মেমব্রেনকে টাচ করে থাকে। এই এপিথেলিয়ামের সবগুলো সেলই বেসমেন্ট মেমব্রেনকে টাচ করে থাকে, কারণ এরা সিঙ্গেল লেয়ারে থাকে এবং সহজে বেসমেন্ট মেমব্রেনকে ধরে ফেলতে পারে বা টাচ করতে পারে। এই জন্য এটাকে বলে ইউনিলেয়ার্ড এপিথেলিয়াম। ইউনিলেয়ার্ড এপিথেলিয়ামের মধ্যে দুটো টাইপ আছে, একটা হচ্ছে সিম্পল এবং সিউডো স্ট্র্যাটিফাইড। কখন আমরা সিম্পল এপিথেলিয়াম বলবো, এই ছবিটা আমরা যদি দেখি, বেসমেন্ট মেমব্রেন, তার উপরে কতগুলো সেল বসে আছে সিঙ্গেল লেয়ারে, সিঙ্গেল লেয়ার বলে এরা ইউনিলেয়ার্ড এপিথেলিয়াম। আচ্ছা, সেলগুলো কেমন দেখা যাক। সেলগুলো কি একই রকম? ইয়েস, এই সেল যেমন এই সেলও তেমন, এই সেলও তেমন, তার মানে কি সবগুলো সেল একই রকম দেখতে। আচ্ছা, এই ছবিতে দেখি একটা বেসমেন্ট মেমব্রেন আছে, অনেকগুলো সেল দেখা যাচ্ছে, সেই সেলগুলো সিঙ্গেল লেয়ারে সাজানো আছে, সবগুলো সেলই বেসমেন্ট মেমব্রেনকে টাচ করে আছে। আচ্ছা, সেলগুলো কি একই রকম? ইয়েস, সবগুলো সেলই কিউবিক্যাল ইন শেপ। তাহলে তো দেখা যাচ্ছে সবগুলো সেল সেম রকমের। এরকম না যে একটা সেল কিউবিক্যাল তো অন্য সেল ফ্ল্যাট, অথবা আরেকটা সেল কলামনার, তা তো না, সবগুলো সেলই কিউবিক্যাল। আচ্ছা, আরেকটা ছবি দেখি। এই ছবিতে আমরা একটা বেসমেন্ট মেমব্রেন দেখি, সেই বেসমেন্ট মেমব্রেনের উপরে সেলগুলো দাঁড়ানো আছে, সেলগুলো দেখতে কলামনার। আচ্ছা, সবগুলো সেলই কি কলামনার? ইয়েস, সবগুলো সেলই কলামনার, লম্বা লম্বা কলামের মতো। তাহলে কি দাঁড়ালো? কখন আমরা সিম্পল এপিথেলিয়াম বলবো? যখন আমরা দেখব অল দ্য সেল টাচ বেসমেন্ট মেমব্রেন, তার মানে এরা ইউনিলেয়ার্ড এপিথেলিয়াম, এবং অল দ্য সেলস আর সিমিলার শেপ এন্ড সাইজ, এবং অল দ্য সেলস আর অফ সিমিলার শেপ এন্ড সাইজ, সবগুলো সেলেরই একই রকম শেপ এবং সাইজ। সেই সাথে নিউক্লিয়াস গুলো একই রকম শেপ এবং পজিশন। যেমন এইখানে আমরা নিউক্লিয়াস গুলো ফ্ল্যাট দেখি, সবগুলোতেই নিউক্লিয়াস গুলো ফ্ল্যাট হয়ে আছে। এই জায়গাতে আমরা দেখি নিউক্লিয়াস গুলো সার্কুলার, সবগুলো সেলের মাঝে নিউক্লিয়াস সার্কুলার এবং একই লেভেলে আছে, তার মানে একই রকম পজিশনে আছে। আবার এই সেলের মাঝে আমরা দেখি সবগুলো নিউক্লিয়াস ইলংগেটেড এবং সবগুলো নিউক্লিয়াসই বেজাল রিজিয়নে আছে, তার মানে একই রকম পজিশনে আছে, একই রকম তাদের শেপ। সুতরাং যে এপিথেলিয়ামের মাঝে all the cell touch basement membrane, all the cells are of similar size and shape, and all the nuclei are similar in shape and position, তাকেই বলে সিম্পল এপিথেলিয়াম। এখন আমরা ডিফারেন্ট এপিথেলিয়াম সম্পর্কে একটা আইডিয়া নিব। পরীক্ষায় সাধারণত আসে, রাইট ডাউন দ্য ফিচার্স, ডিস্ট্রিবিউশন এন্ড ফাংশন অফ ডিফারেন্ট টাইপস অফ এপিথেলিয়াম। সো আমরা এগুলোর উত্তরটা জানার চেষ্টা করব। কখনো যদি কোনো এপিথেলিয়ামের ফিচার শিখতে হয়, তাহলে তিনটা অ্যাঙ্গেল থেকে আমরা কথাগুলো বলবো। এক নাম্বার হচ্ছে সবগুলো সেল বেসমেন্ট মেমব্রেনকে টাচ করে কিনা, দুই নাম্বার হচ্ছে সেলগুলো দেখতে কেমন, তিন নাম্বার তার নিউক্লিয়াসের অবস্থান কি, নিউক্লিয়াস দেখতে কেমন। সো এই তিনটা হেডলাইন দিয়ে আমরা ফিচার ডেসক্রাইব করব। তো প্রথমে চলে যাচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামের মাঝে। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামের আমরা ফিচার জানতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য বেসমেন্ট মেমব্রেন। সেই বেসমেন্ট মেমব্রেনের উপরে কতগুলো সেল বসে আছে,
সেলগুলো দেখতে একদম ফ্ল্যাট, দে আর ফ্ল্যাটেন্ড, এন্ড তাদের নিউক্লিয়াসও ফ্ল্যাট হয়ে আছে, যদিও উপর থেকে দেখলে নিউক্লিয়াস গুলোকে সার্কুলার দেখাচ্ছে, বাট আদারওয়াইজ সাইড থেকে দেখলে নিউক্লিয়াসকে ফ্ল্যাট দেখাচ্ছে। সেলগুলো এতটাই ফ্ল্যাট যে নিউক্লিয়াস থাকার কারণে মাঝখানটুকু উঁচু হয়ে আছে, আদারওয়াইজ বাকি জায়গা কিন্তু ফ্ল্যাট। দেখতে কিছুটা ডিম পোচের মতো। ডিম পোচের ক্ষেত্রে যেমন আমরা দেখি কুসুমের জন্য মিডিল পোর্শনটুকু উঁচু হয়ে থাকে আর আশপাশটুকু নিচু হয়ে থাকে, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামের ক্ষেত্রেও তাই। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম হচ্ছে থিনেস্ট এপিথেলিয়াম ইন আওয়ার বডি, সবচেয়ে পাতলা এপিথেলিয়াম। সো এই এপিথেলিয়াম দিয়ে সাধারণত ইধার উধার হয়, তার মানে ইধার কামাল উধার যেতে হলে এই এপিথেলিয়াম লাগবে। তো এই এপিথেলিয়ামের ফিচার কি? নাম্বার ওয়ান, অল দ্য সেলস টাচ বেসমেন্ট মেমব্রেন, তার মানে এরা একটা ইউনিলেয়ার্ড এপিথেলিয়াম। দুই নাম্বার, সেলের অবস্থা কি? অল দ্য সেলস আর সেম, সবগুলো সেলই কিন্তু একই রকম। এরকম না যে একটা সেল ফ্ল্যাট আর একটা সেল কলামনার বা কিউবয়েডাল, তা কিন্তু নয়, সবগুলো সেলই ফ্ল্যাট। এবং সেলগুলোর ক্ষেত্রে আমরা দেখি হাইটের তুলনায় তার ওয়াইড অর ব্রেডথ কিন্তু বেশি। সো ওয়াইড অর ব্রেডথ ইজ গ্রেটার দেন হাইট অর ডেপথ। এখন দেখবো নিউক্লিয়াসের অবস্থা কি? নিউক্লি আর ফ্ল্যাট ফ্রম দ্য ল্যাটারাল ভিউ and circular from the top view. So they are flat and circular, moreover they are centrally placed. So these are the features of simple squamous epithelium. ফিচার জানা হয়ে গেল, এবার আমরা জানবো ডিস্ট্রিবিউশন বা এক্সাম্পল কোথায় পাওয়া যাবে। আমরা একটু আগে বলেছিলাম যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে সেই জায়গাতে যেখানে এক্সচেঞ্জ ফাংশন হবে, যেহেতু এটা হচ্ছে থিনেস্ট এপিথেলিয়াম। আমরা জানি লাংসের মাঝে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, সুতরাং লাংয়ের এলভিওলাইতে যে লাইনিং পাওয়া যাবে, স্পেশালি টাইপ 1 এলভিওলার সেল, দ্যাট উইল বি দা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আবার ব্লাড ভেসেলের লাইনিং যার নাম এন্ডোথেলিয়াম, সেটা দিয়ে কিন্তু ফ্লুইড এক্সচেঞ্জ হয়, যে ফ্লুইডের মাঝে নিউট্রিশন এবং গ্যাসিয়াস ম্যাটেরিয়াল ডিসলভড অবস্থায় থাকে। সো ব্লাড ভেসেলের লাইনিং এও সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম পাবো। তাহলে আমরা একটু চার্টটা দেখতে চাই। নাম্বার ওয়ান, লাইনিং অফ দি এলভিওলাই, স্পেশালি এলভিওলাই টাইপ 1 সেল বা টাইপ 1 pneumocyte, then endothelium, that is lining of the blood vessel, then mesothelium মানে lining of the serous membrane, then parietal layer of the BC মানে Bowman's capsule, parietal layer of the Bowman's capsule. These are the examples of the simple squamous epithelium. এই এপিথেলিয়ামের কাজ কি? একটাকে বলেছি, এই এপিথেলিয়াম হচ্ছে থিনেস্ট এপিথেলিয়াম, দ্যাটস ওয়াই ইট অ্যালাউ এক্সচেঞ্জ ফাংশন। এই হচ্ছে আমাদের লাংয়ের একটা হিস্টোলজিক্যাল সেকশন। সেই সেকশনের মাঝে আমরা অনেকগুলো এলভিওলাই দেখতে পাচ্ছি। এলভিওলাই গুলোকে হাইলাইট করলে এরকম দেখা যায়। এলভিওলার ওয়ালের মাঝে কিছু কিছু সেলের নিউক্লিয়াস ফ্ল্যাট অবস্থায় দেখা যাচ্ছে, তার মানে এরা হচ্ছে টাইপ 1 সেল। এই টাইপ 1 সেলগুলোই হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আর এই যে গ্রিন কালার এরো টিপে যে নিউক্লিয়াসটা দেখা যাচ্ছে বা এই যে নিউক্লিয়াস গুলো দেখা যাচ্ছে, দে আর সার্কুলার। সার্কুলার নিউক্লিয়াস মানে এই সেলগুলো কিউবিক্যাল, তার মানে হচ্ছে এরা টাইপ 2 নিউমোসাইট। টাইপ 2 নিউমোসাইট কিন্তু স্কোয়ামাস সেল নয়, দে আর কিউবয়েডাল সেল। এখন চলে আসলাম সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়ামের মাঝে। প্রথমে ছবি দেখে নিচ্ছি, এই হচ্ছে একটা সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। আবার দিস ওয়ান ইজ অলসো সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। সবগুলো সেল কি বেসমেন্ট মেমব্রেনে টাচ করে আছে, তার মানে এরা কি ইউনিলেয়ার্ড এপিথেলিয়াম? ইয়েস, অল দ্য সেলস টাচ বেসমেন্ট মেমব্রেন, দ্যাট ইজ দেয়ার ইউনিলেয়ার্ড এপিথেলিয়াম। এবার দেখবো সেলগুলো কি একই রকম? ইয়েস, all the cells are same and they are cubical in shape. Cubical মানে কিউবের মতো। কিউবের মতো হলে কি হবে? height and breadth or width are roughly equal. এদের height, breadth, width all are roughly equal. এখন দেখবো নিউক্লিয়াসের অবস্থা কি? নিউক্লিয়াসটা রাউন্ডেড and centrally placed. সো তিনটা পয়েন্ট দিয়ে আমরা সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়ামকে ডেসক্রাইব করে নিলাম। সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়ামের এক্সাম্পল কি? এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দিস ইজ দা থাইরয়েড ফলিকল। থাইরয়েড ফলিকলের ওয়ালে যে সেলগুলো আছে তারা হচ্ছে ফলিকুলার সেল। ফলিকুলার সেলের নিউক্লিয়াস গুলো গোল গোল দেখাচ্ছে। নিউক্লিয়াস গোল মানে হচ্ছে সেলগুলো কিউবয়েডাল। সো আমরা বলবো ফলিকুলার সেলস অফ দি থাইরয়েড গ্ল্যান্ড, স্পেশালি ইন দ্য নর্মাল থাইরয়েড কন্ডিশন, উইল বি সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। দেন ওভারি চারপাশে একটা এপিথেলিয়াম থাকে, তাকে বলে জার্মিনাল এপিথেলিয়াম, দ্যাট ইজ সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। কোন কোন গ্ল্যান্ডে ইন্টারক্যালেটেড ডাক্ট নামে একটা ডাক্টের পার্ট থাকে, যেমন হচ্ছে সেলিভারি গ্ল্যান্ডের ডাক্টের মাঝে ইন্টারক্যালেটেড ডাক্ট নামে একটা পার্ট থাকে, সেই ডাক্টের লাইনিং হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। সো লাইনিং অফ দ্য ইন্টারক্যালেটেড ডাক্ট।
দেন আমরা কিডনিতে যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, দেন কালেক্টিং টিউবিউল এগুলো পাই। এদের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। এখন সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামের চাইতে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম বড় হয়, তার মানে এই এপিথেলিয়ামের মাঝে সাইটোপ্লাজম বেশি থাকে, তার মানে এই এপিথেলিয়ামের মাঝে অর্গানেলি বেশি থাকে। অর্গানেলি কেন বেশি থাকে? নিশ্চয়ই সে ডিফারেন্ট কোনো কাজ করে, সেই কাজটা হচ্ছে সিক্রেশন এন্ড অ্যাবজর্পশন। তার মানে দাঁড়াচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম করবে সিক্রেশন এন্ড অ্যাবজর্পশন। চলে আসলাম সিম্পল কলামনার এপিথেলিয়ামের মাঝে। সিম্পল কলামনার এপিথেলিয়ামের ছবি এখানে দেখা যাচ্ছে। একটা বেসমেন্ট মেমব্রেন, তার উপরে সেলগুলো বসে আছে, প্রতিটা সেলই কলামের মতো করে আছে এবং সেলগুলো সবাই বেসমেন্ট মেমব্রেনকে টাচ করে আছে। তাহলে আমরা তার ফিচার বলতে গেলে প্রথমে বলবো অল দ্য সেলস টাচ বেসমেন্ট মেমব্রেন, দ্যাট ইজ দে আর ইউনিলেয়ার্ড এপিথেলিয়াম। 2 নম্বরে বলবো অল দ্য সেলস আর সিমিলার। সিমিলার বলেই তাদেরকে সিম্পল এপিথেলিয়াম বলে। সো অল দ্য সেলস আর সিমিলার এন্ড দে আর কলামনার ইন শেপ। কলামনার কেন বলছি? কারণ এই সেলের হাইট ইজ গ্রেটার দেন ব্রেডথ অর ওয়াইড। এদের হাইট বেশি বা ডেপথ বেশি দেন ব্রেডথ অর ওয়াইড, এই জন্য এদেরকে বলে কলামনার এপিথেলিয়াম। মোরওভার তাদের নিউক্লিয়াসের অবস্থা কি? নিউক্লিয়াস হচ্ছে ইলংগেটেড আইদার সেন্ট্রালি অর বেসালি প্লেসড। সো নিউক্লিয়ার ইলংগেটেড আইদার সেন্ট্রালি অর বেসালি প্লেসড। কখন তারা বেসালি প্লেসড হবে? যদি এই সেল তাদের সিক্রেশন গুলো এপিক্যাল রিজিয়নে জমা রাখে, সেই সিক্রেশনের ধাক্কায় নিউক্লিয়াস চলে আসবে বেসালি। আদারওয়াইজ সিক্রেশন যদি জমা না রাখে তখন দেখবো নিউক্লিয়াসটা থাকে সেন্ট্রালি। সো সেন্ট্রালিও নিউক্লিয়াস থাকতে পারে, বেসালিও থাকতে পারে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি সবগুলো নিউক্লিয়াস সেম লেভেলে আছে। হাউএভার এটা আমরা পরে খেয়াল করব অন্য একটা এপিথেলিয়াম ডেসক্রিপশনের সময়। সো দ্যাট ইজ দ্য ফিচার্স অফ দি সিম্পল কলামনার এপিথেলিয়াম। এই এপিথেলিয়াম কোথায় পাবো আমরা? আমরা দেখব মোস্ট অফ দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট। মোস্ট অফ দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট মানে ইসোফেগাস, ফেরিংস, মাউথ ক্যাভিটি এগুলো বাদ, এবং এনাল ক্যানেল, বিলো পেকটিনেট লাইন এগুলো বাদ। এছাড়া বাকি সব জায়গা, দ্যাট ইজ ফ্রম স্টমাক আপ টু পেকটিনেট লাইন অফ দি এনাল ক্যানেল, এই পর্যন্ত লাইনিং হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। দেন গল ব্লাডারের লাইনিং সিম্পল কলামনার, দেন ইউটেরাইন টিউবের লাইনিং সিম্পল কলামনার এপিথেলিয়াম। সো দিস আর দ্য এক্সাম্পলস অফ সিম্পল কলামনার এপিথেলিয়াম। নাও আমরা জানতে চাই সিম্পল কলামনার এপিথেলিয়ামের ফাংশন কি, অ্যাবজর্পশন এন্ড সিক্রেশন। এখন কথা হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়ামও সিক্রেশন এন্ড অ্যাবজর্পশন করে, আবার কলামনারও সিক্রেশন এন্ড অ্যাবজর্পশন করে। কখন কোন এপিথেলিয়াম থাকবে? তাহলে দুটো তো সেম কাজই দেখা যাচ্ছে। নরমালি আমরা যদি চিন্তা করি তাহলে দেখব কিউবয়েডাল এপিথেলিয়ামে যে পরিমাণ সাইটোপ্লাজম থাকে, কলামনার এপিথেলিয়ামের সেলের মাঝে তার চেয়ে বেশি সাইটোপ্লাজম থাকে। তার মানে তার চাইতেও বেশি অর্গানেলি থাকে, তার মানে তার চেয়েও বেশি ফাংশন করে। সুতরাং আমরা বুঝতে পারবো যে নরমাল সিক্রেশন এবং অ্যাবজর্পশনের দরকার যদি পড়ে তাহলে থাকবে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। যদি সিক্রেশন আর অ্যাবজর্পশনের পরিমাণ বেড়ে যায়, অনেক বেশি হয়, তখন থাকবে সিম্পল কলামনার এপিথেলিয়াম। তার চেয়েও যদি বেশি সিক্রেশন অ্যাবজর্পশন লাগে তখন আমরা দেখব সারফেস মডিফিকেশন পাওয়া যাবে, আইদার মাইক্রোভিলাই অর স্টেরিওসিলিয়া পাওয়া যাবে কলামনার এপিথেলিয়ামের মাথার মাঝে। সুতরাং সিম্পল কলামনার এপিথেলিয়াম মোর এন্ড মোর সিক্রেশন এন্ড অ্যাবজর্পশনের সাথে জড়িত। সিম্পল কলামনার এপিথেলিয়াম 3 রকমের। এই ছবিতে আমরা 2 রকমের দেখতে পাচ্ছি। প্রথম যে সেল, এই সেলের মাঝে কতগুলো ফিঙ্গার লাইক প্রজেকশন দেখা যাচ্ছে, দিস আর কল্ড মাইক্রোভিলাই। তাহলে এক ধরনের সিম্পল কলামনার এপিথেলিয়াম পাবো যার মাঝে মাইক্রোভিলাই আছে। সো সিম্পল কলামনার এপিথেলিয়াম উইথ মাইক্রোভিলাই, এরকম এক্সাম্পল হচ্ছে লাইনিং অফ গল ব্লাডার, লাইনিং অফ ইন্টেস্টাইন। আরেক ধরনের সিম্পল কলামনার এপিথেলিয়াম পাবো যার মাঝে সিলিয়া থাকে, যাদেরকে বলে সিলিয়েটেড সিম্পল কলামনার এপিথেলিয়াম। এরকম এক্সাম্পল পাবো লাইনিং অফ ইউটেরাস এন্ড ফ্যালোপিয়ান টিউব। তবে এখানে একটা কথা আছে, ইউটেরাসের লাইনিং বিফোর পিউবার্টি তখন থাকে সিলিয়েটেড সিম্পল কলামনার এপিথেলিয়াম, বাট আফটার পিউবার্টি এই এপিথেলিয়ামটা হবে অনলি সিম্পল কলামনার এপিথেলিয়াম, দেয়ার উইল বি নো সিলিয়া। দেন আরেক ধরনের সিম্পল কলামনার এপিথেলিয়াম আছে যাদের মাঝে না আছে মাইক্রোভিলাই, না আছে সিলিয়া। এদের মাঝে কোনো মাইক্রোভিলাইও নাই, সিলিয়াও নাই, এরা অনলি সিম্পল কলামনার এপিথেলিয়াম। যেমন এর এক্সাম্পল হিসেবে আমরা পাবো লাইনিং অফ দি ইউটেরাস আফটার পিউবার্টি এন্ড লাইনিং অফ দি স্টমাক। চলে আসলাম সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়ামের মাঝে। এই এপিথেলিয়ামকে সংক্ষেপে পিএসসিসিই বলে থাকে।
তার আগে আমরা একটা ছবি দেখে নিচ্ছি। এই ছবিতে আমরা দেখি এই একটা সেল, সে কিন্তু বেসমেন্ট মেমব্রেনকে টাচ করেছে, এই সেলও বেসমেন্ট মেমব্রেনকে টাচ করা, এও টাচ করেছে, এও টাচ করেছে, এও টাচ করেছে, তার মানে প্রত্যেকটা সেলই বেসমেন্ট মেমব্রেনকে টাচ করা। তাহলে প্রতি সেল যদি বেসমেন্ট মেমব্রেনকে টাচ করে তাহলে সেই ইপিথেলিয়ামকে বলে ইউনিলেয়ার্ড ইপিথেলিয়াম। সো সিউডোস্ট্রাটিফাইড ইপিথেলিয়াম হচ্ছে ওয়ান টাইপ অফ দা ইউনিলেয়ার্ড ইপিথেলিয়াম। এখন সবগুলো সেল কি একই রকম? তা কিন্তু নয়। ম্যাক্সিমাম সেল হচ্ছে লম্বা লম্বা, তারা কলামনার, এদের এক প্রান্ত বেসমেন্ট মেমব্রেনকে টাচ করেছে, আরেকটা প্রান্ত লুমেনে এক্সটেন্ড করেছে। সো ম্যাক্সিমাম সেলই এরকম। কিন্তু কিছু কিছু সেল আছে যাদের এক প্রান্ত বেসমেন্ট মেমব্রেনকে টাচ করেছে কিন্তু অন্য প্রান্ত কিন্তু লুমেন পর্যন্ত এক্সটেন্ড করেনি, বরং তারা অন্য দুটো লম্বা সেলের মাঝখানে মাইনকা চিবার মাঝে আটকে আছে। সো এই জাতীয় সেলকে বলবো আমরা বামনাকৃতি সেল। তাহলে এই ধরনের ইপিথেলিয়ামে আমরা দুই ধরনের সেল পাবো, কিছু লম্বাটে সেল আর কিছু খাটো সেল। লম্বা সেলগুলোর নিউক্লিয়াস গুলো দেখবো একটা লেয়ারে আছে বা একটা লেভেলে আছে, খাটো সেলের নিউক্লিয়াস গুলো আরেকটা লেভেলে আছে। সুতরাং মনে হচ্ছে যেন নিউক্লিয়াস ডিফারেন্ট লেভেলে আছে, আর নিউক্লিয়াস ডিফারেন্ট লেভেলে থাকে স্ট্রেটিফাইড ইপিথেলিয়ামের ক্ষেত্রে। তাহলে এরা কি স্ট্রেটিফাইড ইপিথেলিয়াম? নো, এরা স্ট্রেটিফাইড ইপিথেলিয়াম নয়। স্ট্রেটিফাইড ইপিথেলিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াস গুলো ডিফারেন্ট লেভেলে থাকে কিন্তু সব সেল কিন্তু বেসমেন্ট মেমব্রেনকে টাচ করতে পারে না। কিন্তু এই ইপিথেলিয়ামের মাঝে নিউক্লিয়াস ডিফারেন্ট লেভেলে থাকলেও আলটিমেটলি সবগুলো সেল বেসমেন্ট মেমব্রেনে টাচ করে থাকে। এই জন্য বলা হচ্ছে এদেরকে সিউডো স্ট্রেটিফাইড। সিউডো মানে ফলস, স্ট্রেটিফাইড মানে মাল্টিলেয়ার্ড, তার মানে এরা ফলস মাল্টিলেয়ার্ড ইপিথেলিয়াম। ম্যাক্সিমাম সেল কলামনার, এই জন্য এদেরকে বলে কলামনার ইপিথেলিয়াম, এবং সেই কলামনার সেলগুলোর মাঝে সিলিয়া থাকে, এই জন্য এগুলোকে বলে সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াম। না আমরা ফিচারটা দেখে যাচ্ছি এই ইপিথেলিয়ামের। Number one, all the cell touch basement membrane, that is a unilayered epithelium. Most of the cells are columnar. তার মানে দাঁড়াচ্ছে all the cells are not columnar, most of the cells are columnar. ঠিক আছে, সবগুলো সেল কিন্তু কলামনার বলছি না, আমরা বলছি most of the cells are columnar। তার মানে কিছু সেল কলামনার নয়, এরা ছোট সাইজের সেল। সব সেল তার মানে এখানে একরকম নয়, ডিফারেন্ট টাইপের সেল আছে, এই জন্য এদেরকে বলে সিউডোস্ট্রাটিফাইড ইপিথেলিয়াম। এবং লম্বা যে সেল তাদের নিউক্লিয়াস গুলো ইলংগেটেড, আইদার সেন্ট্রালি অর বেসালি প্লেসড। এবং এই ইপিথেলিয়ামের মাঝে নিউক্লিয়াস গুলো ডিফারেন্ট লেভেলের মাঝে থাকে, কিছু নিউক্লিয়াস এই লেভেলে আছে, কোন কোন নিউক্লিয়াস এই লেভেলে আছে, মনে হচ্ছে যেন তারা ডিফারেন্ট লেভেলে আছে, মনে হচ্ছে এরা স্ট্রেটিফাইড ইপিথেলিয়াম। দ্যাটস হোয়াই দে আর কল্ড সিউডোস্ট্রাটিফাইড ইপিথেলিয়াম। সিউডোস্ট্রাটিফাইড ইপিথেলিয়াম কোথায় পাওয়া যাবে, ডিস্ট্রিবিউশন কি? এক নম্বরে আমরা দেখবো লাইনিং ইপিথেলিয়াম অফ দি কন্ডাক্টিং পার্ট অফ রেসপিরেটরি ট্রাক্ট। রেসপিরেটরি ট্রাক্টের মাঝে দুটো পার্ট আছে, একটা হচ্ছে কন্ডাক্টিং পার্ট আর একটা হচ্ছে এক্সচেঞ্জ পার্ট। এক্সচেঞ্জ পার্টের মাঝে এমন ইপিথেলিয়াম দরকার যে এক্সচেঞ্জ ফাংশনকে এলাও করে। আমরা জানি এক্সচেঞ্জ ফাংশনকে এলাও করে সিম্পল স্কোয়ামাস ইপিথেলিয়াম। সুতরাং এক্সচেঞ্জ জোনের মাঝে বা এক্সচেঞ্জ পার্টে পাবো সিম্পল স্কোয়ামাস ইপিথেলিয়াম, আর কন্ডাক্টিং পার্টের মাঝে পাবো সিউডোস্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াম। তাছাড়া মেল রিপ্রোডাক্টিভ ট্রাক্টের লাইনিং এর মাঝেও সিউডোস্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াম পাওয়া যাবে। এখন এই ইপিথেলিয়ামের কাজ কি? প্রথমে আমরা দেখি এই ইপিথেলিয়ামের ম্যাক্সিমাম সেলই হচ্ছে কলামনার। তো কলামনার সেলের কাজ ছিল সিক্রেশন অ্যাবজর্পশন, সুতরাং এরাও সিক্রেশন অ্যাবজর্পশনের কাজ করবে। দুই নাম্বার হচ্ছে এই ইপিথেলিয়ামে কিছু ছোট ছোট সেল আছে। এরকম ডিফারেন্ট সেল থাকে কেন? কারণ এরা প্রোটেকটিভ ফাংশনের সাথে জড়িত। তিন নাম্বার এদের সিলিয়া আছে, সিলিয়া থাকার কারণে এরা ট্রান্সপোর্ট ফাংশনের সাথে জড়িত। সুতরাং এই ইপিথেলিয়ামে চারটা কাজের কথা বলেছি, একটা হচ্ছে সিক্রেশন, অ্যাবজর্পশন, প্রোটেকশন এন্ড ট্রান্সপোর্ট ফাংশন। এখন আমরা দেখবো সিউডোস্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াম দুই রকমের। এক ধরনের সিউডোস্ট্রাটিফাইড ইপিথেলিয়াম আছে যাদের সিলিয়া গুলো মুভ করে, তার মানে এরা হচ্ছে কাইনোসিলিয়া, যে সিলিয়া মুভ করে তাদেরকে বলে কাইনোসিলিয়া। তাহলে এই ইপিথেলিয়ামের সিলিয়া গুলো মুভ করে তাদেরকে বলে হচ্ছে সিউডোস্ট্রাটিফাইড ইপিথেলিয়াম উইথ ট্রু সিলিয়া। এরকম এক্সাম্পল হচ্ছে লাইনিং অফ কন্ডাক্টিং পার্ট অফ দি রেসপিরেটরি ট্র্যাক্ট। আরেক ধরনের সিউডোস্ট্রাটিফাইড ইপিথেলিয়াম আছে যার সিলিয়া গুলো মুভ করে না, এরকম সিলিয়াকে বলে স্টেরিওসিলিয়া। তাহলে এই ইপিথেলিয়ামের মাঝে স্টেরিওসিলিয়া পাওয়া যায় যে সিলিয়া গুলো মুভ করে না। এরকম এক্সাম্পল হচ্ছে
lining of the male reproductive tract. So that is all about the unilayered epithelium from my side today. Thank you very much for watching my video, and please subscribe my channel WillIK Anatomy by clicking the bell icon, and please share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.